হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে যাব, তোমার কাজটা হয়ে যাবে। ওকে, এরা রাস্তাতে কেন সাইনবোর্ড লাগায় না? প্রথমে তো ভুল করে বাঁদিকে এলাম, আর এবার রং রাইট টার্ন। এরম চললে তো সারা রাত এক জায়গায় ঘুরতে থাকবো আমি। এই এসিটার আবার কি হলো? এটা কেউ এখনই খারাপ হতে হলো? গুলির শব্দ, এটা কোথা থেকে এলো? হয়তো 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 দিক থেকে এসেছে, দেখি একবার। Oh my God! আচ্ছা ম্যাডাম, পুরো ফার্ম হাউসটাই ভেঙে ফেলার কি দরকার ছিল? একটু আধটু মেরামত করিয়ে নিলেই তো হয়ে যেত। গুণিত বাবু, আমি একবার তো বলেছি, আপনাকে বারবার বলতে পারবো না যে আমার এই পুরনো ফার্ম হাউস চাই না। আমি সবকিছু নতুন করে নতুন ভাবে চাই, আমার মতো। ম্যাডাম, আপনার বাজেটও তো নেই, তাই না? আপনি যে বাজেট দিয়েছিলেন তাতে তো আমি রাজি হয়েছিলাম, তাহলে আপনি হঠাৎ করে সমস্ত বাজেট দ্বিগুণ কি করে দিলেন? এখন যাই হোক, আপনাকে এই বাজেটেই সবকিছু করে দিতে হবে। কিন্তু ম্যাডাম, সিমেন্টের দাম যদি দ্বিগুণ বেড়ে যায় আমি কি করব? আমি কিছু জানি না গুণিত বাবু, আপনি এর মধ্যেই যা করবার করুন। এই ভদ্রলোক অকারণেই ওর সাথে শুধু তর্ক করলো। ও কোনো কথাই শুনবে না। আমি রাস্তার শত্রুর সাথে লড়াই করতে পারি, কিন্তু এই মহিলার সাথে একদম না। কর ভাই কর, অনেক টাকা পাবি এ কাজের। আরে ভাই তাড়াতাড়ি করো, আর কত সময় লাগবে? ব্যাস বাবু, আর একটু সময় লাগবে। রাজি হচ্ছে না তো কি করবে? কিছু তো একটা করতেই হবে। দেখি। কেতন বাবু, কেতন বাবু, এইটা এখানে কি করে এলো? অদ্ভুত ব্যাপার, এই ইঁটে দুটো গুলি আটকে আছে, কোত্থেকে পেলেন আপনি? এটা ওইখানে পেয়েছি। এগুলো এখানে এলো কি করে? আমিও সেটাই ভাবছি, কারণ জায়গাটা তো অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। এর উত্তর তো একজনই দিতে পারে। কে? আরে এসো দয়া। কেমন আছো কেতন? অনেকদিন পর দেখা হলো। অভিজিৎ কেমন আছে? হ্যাঁ, অভিজিৎ ঠিক আছে। বৌদি কেমন আছেন? এই ইন্সপেক্টর সচিন আর এ শ্রেয়া। নমস্কার। হঠাৎ ডেকে পাঠালে কেন? কি হয়েছে? টেনশনে আছো মনে হচ্ছে। হ্যাঁ দয়া, এই যে দেখো, ইঁটে গুলি আটকে আছে। তারপর দেখো, খুঁজে খুঁজে আমরা এখানেও গুলির চিহ্ন পেয়েছি। আমার খুব অদ্ভুত লেগেছে, তাই মনে হলো তোমাকে ইনফর্ম করি। গুলির চিহ্ন? স্যার মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে। হ্যাঁ, কোনো মারামারি হয়েছিল বোধহয়, গুলি ছোঁড়াছুড়িও। আচ্ছা, এটা ছাড়া আর কিছু কি পাওয়া গেছে? না, আর কিছু পাইনি। স্যার, যদি গুলি চলে তাহলে নিশ্চয়ই কেউ আওয়াজ শুনেছে। হ্যাঁ, আওয়াজ তো শোনা উচিত। এই ফার্ম হাউসটা কবে কিনলে তুমি? অল্প কিছুদিন আগে কোনো এক মিস্টার সঞ্জীবের কাছে জানতে পেরেছি উনি অনেক বছর এখানে আসেননি, আর এই ফার্ম হাউস অনেকদিন ধরে বন্ধ আর আছে। রিনোভেশনের জন্য তুমি ফার্ম হাউসটা ভাঙলে। আমাদের এটা জানা খুব দরকার যে কোন রুমে ঠিক কি ঘটেছিল, কবে ঘটেছিল আর কেন ঘটেছিল। হয়তো এই ব্যাপারে তোমাকে গুণিতই বলতে পারবেন। গুণিত? হ্যাঁ, ইনি আর্কিটেক্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, এই পাতটা আর এই ইট কোথায় পাওয়া গেছিল? আসুন স্যার, বলছি। স্যার, ওই ইটের টুকরোটা এখানেই পেয়েছিলাম স্যার। আচ্ছা, যখন ফার্ম হাউসটা ভাঙা হয়েছিল তখন এখানে কি ছিল? স্যার, এখানে একটা রুম ছিল, আর সেটার ফ্লোর এই টাইলগুলো দিয়ে তৈরি করা ছিল। ঠিক আছে সচিন, এই যে মালপত্র আছে এগুলো সব ফরেন্সিকে পাঠিয়ে দাও, আর চলো আশেপাশের এলাকায় গিয়ে জিজ্ঞাসা করি। অভিজিৎ, আমার মনে হয় কিছু না কিছু গোলমাল হয়েছে ওই ফার্ম হাউসে। হ্যাঁ স্যার, অদ্ভুত ব্যাপার যে এতগুলো গুলি চলেছিল, দুটো গুলি দেওয়ালেও পেয়েছি, তাছাড়া দুটো গুলির দাগ পেয়েছি স্টিলের প্লেটে। তাও কেউ আহত হওয়ার বা মারা যাওয়ার কোনো প্রমাণ নেই স্যার। সেটাই তো, নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র আছে ওই ফার্ম হাউসে। স্যার, ইনি হলেন সঞ্জীব বাবু। ওই ফার্ম হাউসটা আগে এনার ছিল। আসুন। স্যার, এটা সত্যি যে ওই ফার্ম হাউসটা আগে আমার ছিল, কিন্তু কবে কেন গুলি চলেছিল এসব ব্যাপারে আমি কিছু জানি না স্যার। এই দেখো, শুনলে অভিজিৎ, এনার ফার্ম হাউসে গুলি চললো আর ইনি জানেনই না, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার।
কি করে বিশ্বাস করবো আপনার কথা? যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তো এটা দেখে নিন। কি এটা? এতে কাগজগুলো আছে, পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে কেতন আর তার ওয়াইফকে ফার্ম হাউসটা বেচার আগে এই প্রপার্টিটাকে নিয়ে কেস চলছিল। 2003 থেকে এই ফার্ম হাউস কোর্টের অধীনে ছিল স্যার। আর 2 মাস আগে যখনই কোর্টের ফয়সালা আমার ফেভারে এলো, আমি সঙ্গে সঙ্গে এই ফার্ম হাউস কেতন আর তার ওয়াইফকে বেচে দিই। আকাশ আর কেতনকে বিক্রি করেছেন। আচ্ছা, নীলাঞ্জনাটা কে? হ্যাঁ, নীলাঞ্জনা আমার আন্টি স্যার। আর এই ফার্ম হাউসটা নিয়ে কোর্টে যে কেসটা চলছিল, এই এনার সাথেই চলছিল, আমার আন্টি নীলাঞ্জনার সাথে। তো আপনার কথা অনুযায়ী 2003 থেকে মানে 9 বছর ধরে এই ফার্ম হাউসে কেউ থাকতো না, এটা খালি পড়েছিল। হ্যাঁ স্যার, যেহেতু ফার্ম হাউসটা এতদিন ধরে খালি পড়েছিল, এখানে কারুর মরার বা খুন করার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে গুলি তো চলেছে। সঞ্জীব বাবু, আপনার ফার্ম হাউসে আপনার আন্টি নীলাঞ্জনা দেবীর সঙ্গেও দেখা করতে হবে। অভিজিৎ, ওই ফার্ম হাউসের আশেপাশে যতগুলো গ্রাম আছে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। কে ভেবেছিল যে কেতন ওই ফার্ম হাউসটা কিনবে আর ওখানেই পুঁতে রাখা লাশ পাওয়া যাবে? স্যার, হতে পারে যে এখানে কোনো ইল্লিগাল কাজবাজ হচ্ছিল। আর স্যার সেই জন্যই বোধহয় এখানে গুলি চালানো হয়েছিল। সে যদি বলো অনেক কিছুই হতে পারে, আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছিল। ওই দেখুন স্যার, গাড়ি। স্যার ওখানে যে লোকটা বসে আছে ও হয়তো কিছু জানে। চলো গিয়ে দেখি। স্যার, এটা তো হাকিমের দোকান মনে হচ্ছে। হাকিমের দোকান এই ঘন জঙ্গলে? হ্যাঁ, এইরকম জায়গায়। শুনুন দাদা, আগে আপনারা শহর থেকে এত দূরে এরকম শুনশান জায়গায় কিসের জন্য? ওই আমরা এখানে একটা তদন্তে এসেছিলাম। কিরকম তদন্ত? আচ্ছা, এটা বলুন যে আপনি এখানে কবে থেকে আছেন? প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আপনারা তদন্ত কিসের করছেন? এই যে এখানে এই পাশের জঙ্গলটায় যে ফার্ম হাউস আছে ওইটার ব্যাপারে আমাদের কিছু জানার ছিল। আচ্ছা, ওই ফার্ম হাউসটা যেটা সবে বিক্রি হয়েছে সেটা? হ্যাঁ, ওটাই। আচ্ছা, কয়েক বছর আগে বা কয়েক মাস আগে ওখানে গুলি ছোড়াছুড়ি হয়েছিল, সে ব্যাপারে কিছু জানেন? কিছু বলতে পারবেন? না স্যার, আমি সকালবেলা 10টায় আসি আর 5টার সময় চলে যাই, আমি কিছু দেখিনি স্যার। আচ্ছা, হতে পারে যে গুলি চলার আওয়াজ পেয়েছেন আপনি? না স্যার, কিছু না। কিন্তু হ্যাঁ, 2-3 বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি অদ্ভুত ঘটনা? কি ঘটেছিল? ওই ফার্ম হাউসের পাশে একটা গাড়ি পাওয়া গিয়েছিল। গাড়ি কবে পাওয়া গিয়েছিল? কে কে ছিল তাতে? 2010-এ পাওয়া যায়। গাড়িটা খালি ছিল, এখন বাচ্চাদের খেলার জিনিস হয়ে গেছে। আর ওর ভেতরে যা ছিল সেটা গ্রামের লোকরা নিয়ে গেছে। কি জিনিসপত্র? এক মহিলার পার্স ছিল আর একটা অ্যাটাচি ছিল, তাতে কিছু জামা কাপড়। মহিলাদের কাপড়? হ্যাঁ। আপনি পুলিশকে জানাননি? আগে না, কেউ প্রয়োজন মনে করেনি। এখন গাড়িটা কোথায়? ওই গাড়িটা জঙ্গলের পাশে পাওয়া যাবে, আর বাচ্চারা তাতে লুকোচুরি খেলে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই কথাটা ঠিক হজম হলো না। যদি কেউ নিজের গাড়ি নিয়ে যায় তাহলে সে নিজের জিনিসপত্রগুলো তো নিয়ে যাবে, যাতে কোনো প্রমাণ না পেছনে থাকে। হতে পারে যে ওই মেয়েটা হয়তো ওখানে কোনো কাজের জন্য নেমেছিল আর ফেরত আসেনি আদৌ। ওই গাড়িটা সার্চ করতে হবে। চলো। দেখ কে এসেছে। হ্যালো ছেলেরা, আমার নাম দয়া। আচ্ছা, তোমাদের নামগুলো কি? আমার মা বলেছে কোনো অজানা লোকের সাথে কথা না বলতে। আচ্ছা, একদম ঠিক বলেছে তোমার মা। তবে এদিকে দেখো, সিআইডি, আমরা সিআইডি থেকে আসছি। ভাবলাম তোমরা নিশ্চয়ই বলতে পারবে কিছু। আচ্ছা, সিআইডি আঙ্কেল তোমরা? হ্যাঁ। এমনি কি বিষয়ে কথা বলবে তোমরা? এই যে গাড়িটা, কোথায় পেয়েছো তোমরা এটাকে? ওই ফার্ম হাউস থেকে। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমাদের বাবা আর কাকু ওরা সাহস করে এই গাড়ির মধ্যে দেখলো, তখন এক মহিলার ব্যাগ আর অ্যাটাচি পড়েছিল। অনেকদিন ধরে ওই গাড়িটা ওখানেই পড়েছিল, এই গাড়িটা নিতে তখনও কেউ আসেনি। এই জন্য আমার বাবা এই গাড়িটাকে ধাক্কা মেরে এখানে দাঁড় করিয়ে আর দিয়েছিল। এখন আমরা এটাতে লুকোচুরি আর ছোঁয়াছুঁই খেলি। আচ্ছা, খুব ভালো ইউজ হচ্ছে কিন্তু গাড়িটার। আচ্ছা ছেলেরা, এখন তোমরা অন্য কোথাও গিয়ে খেলো আর আমাদের কাজগুলো করতে দাও। হ্যাঁ, চলো, পালাও পালাও পালাও। চল চল। গাড়িটাকে সার্চ করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়।
স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, স্যার এই কাগজটা পেলাম ভেতর থেকে। এটা তো পেট্রোল পাম্পের বিল দেখছি। 5ই নভেম্বর 2010-এ এই গাড়ির মালকিন নিজে এই গাড়িতে পেট্রোল ভরেছিলেন। স্যার পেট্রোল পাম্পে গিয়ে জিজ্ঞাসাবাদ করব? মনে হয় না কোনো লাভ হবে। এটা নিশ্চিত নয় যে লোকটা ওই দিনে এই গাড়িতে পেট্রোল দিয়েছিল সে আজও ওই পাম্পেই কাজ করে। সচিন, এক কাজ করো, গাড়ির চেসিস নাম্বার নাও আর আরটিও থেকে খোঁজ করো গাড়ির মালিককে। স্যার আসছি আসছি আসছি। হ্যাঁ বলুন। নীলাঞ্জনা দেবী। হ্যাঁ আমার নাম নীলাঞ্জনা, কিন্তু ব্যাপারটা কি? আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে তদন্তে এসেছি। আপনার ভাইপো সঞ্জীব আমাদের আপনার ব্যাপারে বলেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ও কিছুক্ষণ আগেই ফোনে আমাকে সব কথা বলেছে, আর এটাও বলেছে আপনারা আসবেন। আসুন ভেতরে আসুন, আসুন। আপনি এখানে একাই থাকেন নাকি? হ্যাঁ আমি এখানে একাই থাকি। আর সঞ্জীব নিশ্চয়ই আপনাদের বলেছে যে ওর আর আমার মধ্যে অনেক দিন ধরেই কোর্ট কেস চলছিল ফার্ম হাউস নিয়ে, আর সেই কারণেই ফার্ম হাউস কোর্টের আন্ডারে চলে যায়। তাহলে সঞ্জীব নিশ্চয়ই আপনাকে ফার্ম হাউসে গুলি চলার ব্যাপারে কিছু বলেছে। হ্যাঁ হ্যাঁ বলেছে। আর ব্যাপারটা হলো যে ফার্ম হাউসটা অনেকদিন ধরেই খালি পড়েছিল। হতে পারে বাইরের কোনো লোক এসে ওর মধ্যে ঢুকে গেছিল আর খালি দেখে ওটা ভুল ব্যবহার করেছিল। আচ্ছা, এত বছর ধরে আপনি বা আপনার পরিবারের কেউ ফার্ম হাউস দেখাশোনা করতে যাননি নাকি? দেখুন, আমি উকিলের সঙ্গে অথবা অফিসারদের সঙ্গে ওখানে কখনো কখনো গিয়েছিলাম, নয়তো ওটা খালিই পড়ে থাকতো। এত বড় একটা ফার্ম হাউসকে আপনি এমনি ফেলে রেখেছিলেন? সিকিউরিটির জন্য কোনো ওয়াচম্যান কিংবা গার্ড রাখেননি? ব্যাপারটা হলো যে সঞ্জীব আর আমি কোর্ট কেস নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে ভেবে দেখিনি। আচ্ছা, আমি কি এটা জানতে পারি যে আপনি হঠাৎ করে ফার্ম হাউসের কেসটাকে উইথড্র করে নিলেন? আপনারও তো লাভ হতো, তাই না? একদম হতে পারে আমার এতে লাভ হতো, কিন্তু আমি আপনাদের আগেই বলেছি যে আমি এখানে একা থাকি আর আমি কোর্ট কাছারির ঝামেলার মধ্যে থাকতে চাই না। ব্যাস, আমি বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিই। কিন্তু কে জানতো যে এই অপয়া ফার্ম হাউস আমার পেছন ছাড়বে না। ঠিক আছে নীলাঞ্জনা দেবী, আপাতত আমরা আসছি। দরকার পড়লে আপনাকে আবার কিন্তু কষ্ট দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, 2010-এ এই গাড়িটা ফার্ম হাউসের একদম কাছেই দাঁড়িয়েছিল। একটা মেয়ে জঙ্গলের মাঝখানে ফার্ম হাউসের ঠিক সামনে গাড়িটাকে পার্ক করায় আর গাড়ির ভেতরে নিজের জিনিসপত্র রেখে নিখোঁজ হয়ে যায়। সেটাই তো, এই কোইন্সিডেন্ট কিভাবেই বা হয়? এটা নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত। কোনো না কোনো গোলমাল আছেই, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। আর তাছাড়া স্যার, এই ফার্ম হাউসের শুট আউটে এই মেয়েটার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হ্যাঁ, ওই গাড়িতে কি আমরা কোনো মারামারি চিহ্ন পেয়েছি বা ভাঙাচোরার দাগ? না স্যার, গাড়ির আশেপাশে আর গাড়ির ভেতরে সবকিছু একদম ঠিকঠাক আছে, তেমন কিছুই পাইনি আমরা। অভিজিৎ, ওই মেয়েটা নিশ্চয়ই ওই ফার্ম হাউসের দিকে গিয়েছিল, ওই ফার্ম হাউসের দিকে। হ্যাঁ স্যার, ফার্ম হাউসের চারপাশে জঙ্গল রয়েছে আর কোনো বস্তিও নেই, কোনো বাড়িও নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? স্যার, আবার এরকম নয় তো যে ওকে কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে ফেলেছে? হতে পারে, হতে পারে কোনো বন্য হিংস্র জন্তু ওকে খেয়ে নিয়েছে। কিন্তু অভিজিৎ, যদি আমরা এই গাড়িটার আরো কিছু ইনফরমেশন পাই না, তাহলে ওই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানতে পারি আমরা। স্যার, গাড়ির চেসিস নাম্বার থেকে এটাকে ট্র্যাক করার চেষ্টা হচ্ছে। খুব তাড়াতাড়ি গাড়ি আর মেয়েটার ব্যাপারে আমরা জানতে পেরে যাব। হ্যাঁ শাহরুখে, কি? স্যার ওই যে ওখানে। শ্রেয়া, তুমি কি পুরো শিওর যে এটাই ওই জায়গাটা যেখান থেকে এই গাড়িটা ভাড়া করা হয়েছিল? হ্যাঁ স্যার, এই সেই দোকান। তোর আবার ছুটি চাই? হ্যাঁ স্যার। একটা কাজ করি, তোকে একদম লম্বা ছুটি দিয়ে দিই, ঠিক আছে? স্যার, এরকম করবেন না স্যার। আমার বউ বাচ্চার কি হবে স্যার? এখন তুই যা, পরে কথা বলছি। ঠিক আছে স্যার, ভেবেচিন্তে বলবেন স্যার। বলুন দাদা, এই কোম্পানির মালিক আপনি? আগে হ্যাঁ স্যার, আমি কোম্পানির মালিক। আমি আগেই আপনাকে বলে দিই, আমাদের রেট ফিক্সড। দেখুন দাদা, আমরা আপনার গাড়ি নিতে আসিনি। আপনার যে গাড়িটা হারিয়ে গেছে সেই ব্যাপারে আমরা কিছু বলতে এসেছি। আমরা সিআইডি অফিসার। আচ্ছা, আমার সাদা ম্যাট গাড়িটা পেয়ে গেছেন? আপনি কি করে জানলেন আমরা ওই গাড়িটারই কথা বলছি? আরে ম্যাডাম, 3 বছর আগে ওই গাড়িটাই তো আমার চুরি হয়েছিল। কোথায় সেটা? আপনার ওই গাড়িটা আমরা জঙ্গলের সামনে থেকে পেয়েছি। জঙ্গলের সামনে থেকে পেয়েছেন? আগে হ্যাঁ, ওখান থেকেই। আপনি এটা বলতে পারবেন যে ওই গাড়িটা আপনি কাকে ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। এই গাড়িটা একজন মহিলা ভাড়া নিয়েছিলেন 3 দিনের জন্য, 2 থেকে 5ই নভেম্বর পর্যন্ত। কিন্তু 5ই নভেম্বর রাত 10টার সময় হঠাৎ ওনার ফোন আসে
কাল সকালে আপনার গাড়ি ফিরিয়ে দেবো। তারপর আরও ফিরেই আসেনি। আপনি কি করে জানলেন? আমরা সব জানি। ম্যাডাম, আপনি যদি মেয়েটিকে পান তাহলে আমার কাছে নিয়ে আসবেন, আমি ওর কাছে সমস্ত হিসেব বুঝে নেব। আচ্ছা, এটা বলুন যে আপনি পুলিশে কমপ্লেন করেননি? স্যার, কমপ্লেন করেছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কিন্তু আমার গাড়িটা ওই জঙ্গলে কি করে গেল? দেখুন, এখনো তদন্ত চলছে, আপাতত মেয়েটাকে খুঁজছি। আচ্ছা, এটা বলুন যে এই গাড়িটা কে নিয়েছিল? আপনি ওই মেয়েটার নাম আমাকে বলতে পারবেন? হ্যাঁ, আমার ঠিকঠাক মনে আছে। ওই ভদ্রমহিলার নাম ছিল রিধিমা। রিধিমা? তাহলে তো অ্যাড্রেসটাও আছে আপনার কাছে। হ্যাঁ। টেস্ট করার পর এটাকে জানতো যে তার ফল এটা হবে? স্যার, এটা তো কোনো অন্য ব্যাপারই মনে হচ্ছে। তুমি ঠিক বলেছো সারিকা, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ সালুকে, কি জানতে পেরেছো? বস, এইটা ভেবে নাও যে পালিয়ে যাওয়া চোরের লেজটা ধরতে পেরেছো। দেখো সালুকে, রসালো কথা পরে বলবে, কাজের কথা বলো। দেখো, এটা তো সবাই জানে যে ওই ফার্ম হাউসে গুলি চলেছিল। তার থেকে 2টো গুলি ইঁটে গিয়ে লেগেছিল, আর বাকি গুলিগুলো টিনে লেগে ছিটকে গেছে। কিন্তু সালুকে, আমরা তো ওখানে শুধু 2টো গুলি পেয়েছি, বাকি গুলির তো কোনো খোঁজই পাইনি। আর একটা কথা বস, এই গুলি বর্ষণের কারণে হয় কেউ মারা গেছে, নয় ভীষণভাবে আহত হয়েছে। আহত হয়েছে? সালুকে, তুমি এতটা জোর দিয়ে বলছো? হ্যাঁ স্যার, এই টাইলস যেটা আমরা ফার্ম হাউস থেকে পেয়েছি, এতে কিছু চিহ্ন রয়েছে। এই দেখুন, জায়গায় জায়গায় হালকা হয়ে গেছে। আর কিছু টেস্ট থেকে এটা জানা গেছে যে এটাতে কেমিক্যালসের ব্যবহার করা হয়েছে। কেমিক্যাল? সেটা কি জন্য? রক্ত পরিষ্কার করার জন্য। রক্ত পরিষ্কার করার জন্য? তাহলে আমার ধারণাই ঠিক। একদম ঠিক বস, তোমার ধারণা ঠিক। আর তার প্রমাণ হচ্ছে এই টাইলস। এই টাইলের রং রক্ত এবং কেমিক্যালের কারণে একটু ফেড হয়ে গেছে, কিন্তু সেই সময় যে রক্ত পড়েছিল সেটা এই টাইলসের জয়েন্টে, মানে এখানে এসে আটকে গেছে, শুকিয়ে গেছে, এবং এটা এখনো রয়েছে। আচ্ছা, এই রক্তর ব্যাপারে কি জানতে পেরেছো? বস, এই রক্তে আমি 3 জন আলাদা আলাদা লোকের ডিএনএ পেয়েছি। তার মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ। কি বললে তুমি? যে ফার্ম হাউসে যখন গুলি চলেছিল তখন ওখানে 3 জন ছিল? 3 জন লোক ছিল? আচ্ছা সালুকে, কিরকম বয়স ছিল ওদের, কিছু বলতে পারবে তুমি? হ্যাঁ বস, তার মধ্যে 1 জন মহিলার বয়স 25 থেকে 30, আর 1 জন মহিলার বয়স 55 থেকে 60 বছরের মধ্যে, আর পুরুষটির বয়স হচ্ছে 35 থেকে 40 বছর। এখন এর মধ্যে কার মৃত্যু হয়েছে আর কে আহত হয়েছে সেটা বলা মুশকিল। 3 জনের আলাদা আলাদা বয়স। স্যার, এই 3 জন ফার্ম হাউসে কি করতে গিয়েছিল? সেটা তো আমরা খোঁজ নিয়েই নেবো ফেডরিক, খোঁজ নিয়ে নেব। আচ্ছা সালুকে, এই রক্ত কত পুরনো হতে পারে? বস, এই রক্তটা প্রায় 3 থেকে 4 বছরের পুরনো। 3 বছরের পুরনো? হ্যাঁ অভিজিৎ, আচ্ছা রিধিমার মায়ের সঙ্গে কথা হয়েছে? তাহলে ঠিক আছে, তুমি রিধিমার মাকে বিরোধে ডাকো। হ্যাঁ অঙ্কিতা দেবী, প্লিজ প্লিজ দেখুন, আপনি হার মানবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনার মেয়েকে খোঁজার জন্য আমরা পুরো চেষ্টা করছি। বিগত 3 বছরে আমার মেয়েকে দেখার আশা আমি কোনোভাবেই ছাড়িনি, কিন্তু জানি না কেন আজকে মনে হচ্ছে আমার মেয়ে কোনোদিনও ফিরবে না। এসিপি স্যার, প্লিজ আপনি আমাকে সত্যি করে বলুন না, আমার মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা। অঙ্কিতা দেবী, সত্যি কথা বলতে কি, আপনার মেয়ের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। এটা আমরা বলতে পারি যে আমরা কনসারা জঙ্গলে একটা গাড়ি পেয়েছি। ওই গাড়িটা আপনার মেয়ে রিধিমা 3 দিনের জন্য ভাড়া নিয়েছিল। কি? গাড়ি ভাড়া নিয়েছিল? কিন্তু রিধিমা তো আমাকে এ ব্যাপারে কখনো কিচ্ছু বলেনি। আপনাকে কিচ্ছু জানায়নি? না। আচ্ছা, 5ই নভেম্বর 2010-এ যখন আপনার মেয়ে নিখোঁজ হয়, ওই সময় ওর বয়স কত ছিল? 25 বছর ছিল। তার মধ্যে 1 জন মহিলার বয়স 25 থেকে 30। রিধিমার ফটো আছে আপনার কাছে? আগে হ্যাঁ আছে। আপনিও নিখোঁজ হওয়ার রিপোর্ট তো অবশ্যই পুলিশকে করেছিলেন? আগে হ্যাঁ লিখিয়েছিলাম, কিন্তু পুলিশ কিছুই বলতে পারছে না। যদি আপনারা খোঁজ দিতে পারেন তাহলে খুব উপকার হবে। প্লিজ এভাবে বলবেন না, আমরা আপনার মেয়ে রিধিমাকে খোঁজার জন্য পুরো চেষ্টা করছি। অভিজিৎ, এনার ডিএনএ টেস্ট করতে হবে। আপনার যদি আপত্তি না থাকে তো আমরা আপনার ডিএনএ টেস্ট করাতে চাই। ডিএনএ টেস্ট? কিন্তু কিসের জন্য? কিভাবে বলি আপনাকে, আসলে আপনার মেয়ের ব্যাপারে আমাদের কাছে কোনো জবাব নেই। আপনারা যখন জবাব খুঁজে পাবেন আমাকে যেন অবশ্যই জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে বলবো। আমাদের অফিসার আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। নিখিল, আসুন।
স্যার ভয় একটাই, ওনার ডিএনএটা ম্যাচ না করে যায়। হ্যাঁ অভিজিৎ, আমিও সেই কথাটা ভেবে ভয় পাচ্ছি যাতে ম্যাচ না করে। ওই গোলাগুলিতে যে কে মারা গেছে আর কে বেঁচে আছে সেটা তো ওই ফার্ম হাউসে গেলেই আমরা জানতে পারবো। আসলে তো আপনারা সবাই খুব চিন্তিত, তাই না, যে আপনাদের এখানে এই ফার্ম হাউসে কেন ডেকেছি? দেখুন স্যার, আমি এসব কিছুই বুঝতে পারছি না। এই অপয়া ফার্ম হাউস আমার পিছন ছাড়বে না। আমি যখন আপনাদের সব বলে দিয়েছি তখন আমাকে বারবার ডেকে আপনাদের কি লাভ? লাভ কোনটায় কোনটায় ক্ষতি সেটা আমরা স্থির করব ম্যাডাম। এক মিনিট স্যার, আপনি এটা বলতে চাইছেন যে মানে এই সব আমি কখন বললাম এসব তুমি করেছো? আমি তো শুধু বললাম আমাদের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে তোমরা। তো যা প্রশ্ন করতে চাইছেন এনাকে জিজ্ঞেস করুন না, মিস্টার কেতনের থেকে। ফার্ম হাউস তো আমি এনাকে বিক্রি করে দিয়েছি। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি এটা বলতে চাইছেন যে আমরা এসব করেছি? আরে এই ফার্ম হাউস তো আপনিই ভাঙালেন না। মানেটা কি? দেখো, আমি তোমাকে বারণ করেছিলাম এই ফার্ম হাউস কিনো না, আর তুমি জেদ ধরলে না, কারোর কথাটাই তুমি শুনতে চাও না। এখন ভোগো। এই ফার্ম হাউসে তিন জনের উপরে হামলা হয়েছে। তিন জনের উপরে। ওখানে 2 জন মহিলা ছিল আর 1 জন পুরুষ ছিল। জানি না কে নিহত হয়েছে আর কে আহত হয়েছে। আগে হ্যাঁ, আর সেই ব্যাপারেই আমরা আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনাদের যা প্রশ্ন বা জিজ্ঞাসা করার আপনারা এই সঞ্জীব বাবুকে করুন। স্যার, আমি আপনাদের কি বলবো? আমি নিজে এখানে বহু বছর পরে এলাম। আমি কি করে বলবো যে এখানে কি হয়েছে না হয়েছে? যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি বলুন নীলাঞ্জনা দেবী। অনেক বছর ধরে তো আপনাদের মধ্যে ফার্ম হাউস নিয়ে কোর্টের কেস চলছে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। আর প্রায় 10 বছর ধরে এই কেস চলছে। আর এই কারণেই সঞ্জীব আর আমার মধ্যে দূরত্ব বেড়ে গেছে। তাহলে এটা হয়নি তো যে এই সমস্ত কিছু আপনিই করেছেন সঞ্জীবের সঙ্গে প্রতিশোধ নিতে গিয়ে? কি বলছেন আপনি? আমি এসব কেন করব? তাহলে ঠিক আছে, কেতন বাবু আপনিই বলুন, যখন এই ফার্ম হাউসটা আপনি কিনেছিলেন তখন এর অবস্থাটা কিরম ছিল? এই ফার্ম হাউসটা একদম ঝরঝরে অবস্থায় ছিল। হ্যাঁ, আরে দেখে মনে হতো একদম পোড়ো বাড়ি, চারিদিকে দেওয়াল একদম খসে পড়েছে। আমি ভেবেছিলাম এটা রেনোভেট করে নেবো, শুধু এইটুকু। রেনোভেট করে নিতেন? কিন্তু এই জায়গাটার এমন কি গুরুত্ব আছে? দেখুন, দেখে আমার জায়গাটা পছন্দ হয়েছিল, শুধু এইটুকু। এই জায়গাটা আপনার পছন্দ হয়েছিল? প্রত্যেকেরই নিজের নিজের পছন্দ হয়, তাই তো? হ্যাঁ শাহরুখে বলো। আচ্ছা, তাহলে আমার সন্দেহ ঠিক বেরোলো, তাই তো? ওকে। এই ফার্ম হাউসের মালপত্রগুলো যেগুলো আমরা শালুখেকে পাঠিয়েছিলাম, ওগুলোর ট্রায়ালস থেকে শালুখে রক্তের ট্রেসেস পায়। ওগুলোর মধ্যে একটা রক্তের ডিএনএ অঙ্কিতা দেবীর সঙ্গে ম্যাচ করে যায়। তার মানে স্যার 25 থেকে 30 বছরের বয়সী রিধিমা মানে অঙ্কিতা দেবীর মেয়ে? হ্যাঁ। কিন্তু স্যার, একটা কথা মাথায় ঢুকলো না, এই রিধিমা এখানে করতে কি এসেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এইখানেই আছে। এইখানে ঘুরতে শুরু করো এই জায়গাটা। নিখিল, আর একটু জোরে। আরে এসব আপনারা কি করছেন? আমরা তো সবে জমিটা কিনেছি আর আপনারা সবকিছু তছনছ করে দিচ্ছেন। হ্যাঁ প্লিজ, আমাদের একটু কাজ করতে দিন। যান আপনি প্লিজ, বাইরে গিয়ে দাঁড়ান। যান প্লিজ। দেখো প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্লিজ আপনি ওই পাশে গিয়ে দাঁড়ান। চলো ওদিকে চলো। দেখো, এখন কেসটা সিআইডির হাতে পড়ে গেছে। জানা তো দরকার ব্যাপারটা কি হয়েছিল।
স্যার হ্যাঁ কঙ্কাল। কঙ্কাল আছে? হ্যাঁ স্যার। সাবধানে বের করো, ওদিকের মাটিটা সরাও। নিখিল সাবধানে, হ্যাঁ সাবধানে। ফেডরিক সাবধানে। ওঠাও ওঠাও, এদিকটা ওঠাও। স্যার, এই কঙ্কালটার নিচে আরো একটা কঙ্কাল। আরো একটা কঙ্কাল আছে? স্যার। মাই গড, বের করো এটাকেও। সাবধানে, হ্যাঁ। সাবধানে ফেডরিক। স্যার, এই দুটো কঙ্কাল তো কোনো মহিলার। হ্যাঁ, জানি না কত বছর ধরে মাটিতে চাপা আছে। ফেডরিক, একটা কাজ করো তো, আউটটু খুলে দেখো। দেখো ওই লোকটাকেও এখানে চাপা দেয়নি তো। সাবধানে, হ্যাঁ সাবধানে সাবধানে। স্যার, হ্যাঁ এখানে আর কিচ্ছু নেই স্যার। চলো ঠিক আছে, আর কোনো ব্যাপার না। সচিন, একটা কাজ করো, এই দুটো কঙ্কাল শালুকের কাছে পাঠিয়ে দাও। স্যার, যেরকমটা কি আপনারা দেখছেন, এই কঙ্কালটার হাড়গুলো হাঁটু আর কনুই থেকে গলে গেছে। হয়তো এই মহিলার আর্থারাইটিসের রোগ ছিল। আর শালুকে ওই দ্বিতীয় কঙ্কালটা, ওটার কি অবস্থা? বস, এই কঙ্কালটার হাড়গুলো অনেক মজবুত। মনে হচ্ছে এর বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হবে। এর বয়স 25 থেকে 30 বছর ছিল? আর একটা কথা, সেটা কি? বেশি বয়সের মহিলাটিকে গুলি করা হয়েছিল দুটো, আর এই ইয়াং মেয়েটির মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। স্যার, যদি গুলি চলে থাকে তাহলে ওদের কাছে গানও ছিল, আর যদি গান ছিল তাহলে মেয়েটার মাথাতে ভারী কিছু দিয়ে কেন মারলো? সেটাই তো। শালুকে, এর ফেসটা তৈরি হয়েছে? হ্যাঁ, এদের দুজনের মুখটা প্রায় তৈরি হয়ে গেছে, তোমায় দেখাচ্ছি। স্যার, আমার মনে হয় ওই লোকটাই এই দুই মহিলার খুন করেছে, আর খুন করার সময় নিজেও চোট পেয়েছে। হতে পারে ফেডরিক, নিশ্চয়ই হতে পারে। বস, হ্যাঁ এই দেখো মুখটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো বস, এইটা হচ্ছে 25 থেকে 30 বছর বয়সের মেয়েটার ছবি, আর এটা অন্য মহিলার মুখটা। এ তো রিদিমার ছবি। এর হাড়ের ডিএনএ এর মায়ের ডিএনএর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। স্যার, এই দ্বিতীয় মহিলা কে হতে পারেন? সেটা তো খবর নিতে হবে আমাদের। একটা কাজ করো, এর ফটোগ্রাফস সমস্ত নিউজ চ্যানেল আর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। কেউ না কেউ তো নিশ্চয়ই একে দেখেছে। কিন্তু স্যার, এই বেচারি রিদিমা নিজের থেকে এগিয়ে এসে মরার জন্য ফার্ম হাউসে কেন গেল? সেটাই তো খোঁজ নিতে হবে সচিন, যে রিদিমা ওই ফার্ম হাউসে কেন গিয়েছিল। কেন গিয়েছিল ওই ফার্ম হাউসে? কিন্তু স্যার, সেই চোট পাওয়া লোকটা কি বা খুঁজি কি করে? খোঁজ নেওয়া যেতে পারে ফেডরিক, খোঁজ নেওয়া যেতে পারে। যদিও আহত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো হসপিটাল বা ক্লিনিকে গিয়ে থাকবে। ওই ফার্ম হাউসের আশেপাশে যে কটা ক্লিনিক আর হসপিটাল আছে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। খোঁজ নাও যে কেউ ট্রিটমেন্ট করতে এসেছিল কি না। আরে কি করছিস রে? এ তো রেকর্ড পোড়াচ্ছিল। রেকর্ড পোড়াচ্ছিল? এই সিআইডি থেকে পালিয়ে যাবি কোথায়? তুমি সেই ছেলেটাই তো যে আজ থেকে 3 বছর আগে কানসারা ফার্ম হাউসে আহত হয়েছিল? স্যার, আমি সে নই। এই মিথ্যে বলিস না, না হলে দাঁড়ানোর অবস্থাতেও থাকবি না, বুঝেছিস? আমি সত্যি বলছি স্যার। আচ্ছা, তাহলে এই ফাইল কেন পোড়াচ্ছিলি? সেটা তো ওই মহিলা আমাকে চালাতে বলেছিল তাই। মহিলার? কোন মহিলার কথায় পোড়াচ্ছিলি? উনি যখন এসেছিলেন অন্ধকার ছিল স্যার। নাম জানিস তুই? হ্যাঁ স্যার, ওনার নাম হলো সুরভিনী স্যার। সুরভিনী? কোথায় পাবো ওকে? হ্যাঁ, 55 থেকে 60 বছর বয়সী মহিলা। দেখুন, যদি কিছু জানতে পারেন আমাদের জানাবেন। ওকে, থ্যাংক ইউ। ভীষণ অদ্ভুত ব্যাপার, পরিবারের একটা লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়,
তাও পরিবারের লোকজন তার নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট কোথাও লেখায় না। এটা কিভাবে সম্ভব? আমি ওরকমই ভাবছি। ওর ফ্যামিলির লোকেরা ওর কথা ভেবে পাগল হয়ে যাওয়ার কথা, এমনকি পেপারে বিজ্ঞাপনও দেওয়ার কথা। এরকম কিছুই না। মাথাতেই ঢুকছে না এই মহিলাটা কে হতে পারে, আর সেই সময় সে ফার্ম হাউসে কেন গিয়েছিল। হ্যালো, সিআইডি ব্যুরো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কি হলো স্যার? কানাডা এমবাসি থেকে ফোন এসেছিল। কানাডা এমবাসি থেকে ফোন? কেন? স্যার, ওই মহিলার মুখটা রিকনস্ট্রাক্ট করে আমরা যে পাঠিয়েছিলাম সেই ব্যাপারে আমাদের সাথে কথা বলার জন্য ওখানে কেউ অপেক্ষা করছে। গুড গুড গুড, আমি সেটা এখনই এসিপি স্যারকে জানিয়ে দিই। স্যার, হ্যালো স্যার। ওই ছবির মেয়েটার ব্যাপারে কিছু জানা গেল? এসিপি সাহেব, আপনি যে ছবি পাঠিয়েছেন সেটা আমি আমার রেকর্ডে চেক করেছি। আমি জানতে পেরেছি যে ওই মহিলা কানাডায় থাকে। ক্যানাডাতে? ইয়েস। আর এই মেয়েটি ওই মেয়েটির বান্ধবী হয়, আর এও কানাডায় থাকে। ডিসেম্বর 2010-এ এই মেয়েটি ওই মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট কানাডিয়ান এম্বাসিতে লিখিয়েছিল, তাই একে কানাডা থেকে ডেকেছি। আপনি ওর বন্ধু? হ্যাঁ স্যার। কি নাম আপনার? ইরা। ইরা? ইরা, আপনি কিভাবে পরিচয় হলো আপনার সঙ্গে? আমরা দুজন একই কোম্পানিতে কাজ করতাম, সেই জন্য আমরা খুব ভালো বন্ধুও ছিলাম। তাহলে কি ওর কোনো আত্মীয় স্বজন বা খুব কাছের বন্ধু আসেনি আপনার সামনে? না স্যার, ওর তো কোনো কাছের লোকজন ছিলই না। তাহলে 2010-এর নভেম্বর মাসে এই মহিলা কানাডা থেকে এখানে কি করতে এসেছিল? বলেছিল যে কিছু কোর্ট কাছারির ব্যাপারে আসতে হবে ওকে। কোনো কোর্ট কাচারির মামলা? কিরকম, কিসের মামলা? কিছু বলেছিল কি আপনাকে? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু আপনারা এত প্রশ্ন কেন করছেন? কি হয়েছেটা কি বলবেন? দেখুন, ওই মহিলা আর আরেকটি ইয়াং মেয়ে, এই দুজনেই খুন হয়েছে, আর সেই তদন্তই আমরা করছি। আমরা সিআইডি অফিসার। খুন? এসব কি করে হলো? কে খুন করেছে? সেটারই খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমরা। আচ্ছা, নাম কি ছিল আপনার বন্ধুর? নীলাঞ্জনা। কি বললেন? নীলাঞ্জনা? হ্যাঁ। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনি কি ওই মহিলাকে চিনতেন? একে দেখেছেন কোনোদিন? না স্যার, আমি তো এনাকে চিনি না, এই প্রথমবার আমি দেখছি ওনাকে। আপনি একে চিনতে পারছেন না? এর আগে ইনি কখনোই দেখেননি? আই সি। তাহলে পুরো রহস্যটাই তাহলে এই। দুধ আলা নিশ্চয়ই। আজকে এত দেরি করে এলো। আর আরে, আপনারা এখন এখানে? আরে আপনি 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 ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে? আরে, আপনাকে কেউ প্রাণে মারতে চায় নীলাঞ্জনা দেবী। আমাকে কেউ প্রাণে মারতে চায়? কিন্তু আমাকে কেন মারতে চাইবে? কারণ আপনি সঞ্জীবের আন্টি, আর কেউ আছে সে চায় না সঞ্জীবের পরিবারের কেউ বেঁচে থাকুক। স্যার, একটা কাজ করা যাক, নীলাঞ্জনা ম্যাডামকে জেলে নিয়ে যাই। হ্যাঁ, ওই জায়গাটা থেকে ভালো জায়গা আর হতেই পারে না। ওনার উপরে অ্যাটাকই করবে না কেউ। জেল? আমি কেন জেলে যাব? আমি কি করেছি? আরে আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি নীলাঞ্জনা দেবী সঞ্জীবের আন্টি। খুনি যখনই জানতে পারবে আপনি নীলাঞ্জনা দেবী, তখনই আপনাকে ও মেরে ফেলবে। ও তো ফার্ম হাউসটাকে হাতাতে চায় না। আর একবার সঞ্জীবকে মারার চেষ্টাও করেছিল ওই খুনি। কি? সঞ্জীবকে মারার চেষ্টা করেছে? হ্যাঁ, আর সঞ্জীব ওকে বলে দিয়েছে যে আপনি ওর নীলাঞ্জনা আন্টি হন। কিন্তু আমি তো কারোর সাথে কিছু করিনি। আরে আপনি পরিস্থিতির গুরুত্বটা কেন বুঝতে চাইছেন না নীলাঞ্জনা দেবী? 3 বছর আগে এই কারণের জন্য ফার্ম হাউসে গোলাগুলি হয়েছে। চলুন চলুন, আপনাকে জেলে নিয়ে যাই, কারণ এতে আপনার জীবন মৃত্যু জড়িয়ে আছে নীলাঞ্জনা দেবী। চলুন চলুন চলুন। আমি কেন জেলে যাব? আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। আর আমি নীলাঞ্জনা নই, আমি সুরবিনী। ও, এই এতক্ষণে বেরোলো আসল কথা। সুরবিনী দেবী। নবীন, ভেতরে এসো। একটু ভালো করে দেখো তো, ইনি কি সেই মহিলা যিনি তোমায় টাকা দিয়েছিলেন ক্লিনিকের রেকর্ডগুলো পড়ানোর জন্য? ওকে, আর ও এখানে কি করছে? এই কণ্ঠস্বরী ছিল স্যার, এই সেই মহিলা। ও সব মিথ্যে বলছে, বাজে কথা বলছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কোনো বাজে কথা বলছে না। আপনি ওকে টাকা দিয়েছিলেন ক্লিনিকের রেকর্ডগুলো পড়ানোর জন্য, বলুন। আমার ভুল হয়ে গেছে স্যার, মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এবার এই ভুলের প্রায়শ্চিত্ত করুন আর বলুন, 5ই নভেম্বর 2010-এ ফার্ম হাউস থেকে আহত হয়ে যে লোকটা ক্লিনিকে গিয়েছিল, কে ছিল সে?
হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। এত দেরি করছো, তাড়াতাড়ি এসো। দু ঘন্টা ধরে আমি এখানে অপেক্ষা করছি, এত দেরি কেন করলে? এটা আমার জীবন আর মৃত্যুর প্রশ্ন। এই সময় বেশি ভাবনা চিন্তা না করে একটা পদক্ষেপ নেওয়াও আমার জন্য বিপজ্জনক হতে পারে। আচ্ছা, রিদিমা আর নীলাঞ্জনা আন্টিকে খুন করার সময় তো তোমার এত সময় লাগেনি। চুপ, এরকম কথা গলা তুলে বলে না। জানো তুমি, আমাদের পিছনে সিআইডি পড়ে গেছে। সিআইডি 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 সিআইডির কাছ থেকে পালাতে পালাতে আমি বিরক্ত হয়ে গেছি, আর হয়ে গেছি তোমার সঙ্গ দিতে। আমার আর সহ্য হচ্ছে না। তার মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আমি সিআইডি কে সব সত্যি কথা বলে দেব। আর আমি কেন কাউকে ভয় করব? আমি কারোকে খুন করিনি। কিন্তু আমি তো করেছি, একটা নয়, দুটো খুন করেছি আমি। আর তৃতীয় খুনটা করবার আগে আমার হাত কাঁপবে না। না না, তুমি এসব করতে পারো না। আমি এইরকমই করব। সিআইডি? কি সঞ্জীব বাবু, নিজেকে খুব চালাক মনে করেন? হ্যাঁ, চলো আমাদের বিউরোতে চলো, তোমার সমস্ত চালাকি আমরা বের করে দেবো। নিয়ে চলো একে। পালানোর বেকার চেষ্টা করছিস। সুরভিকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে তুমি, কিন্তু ও বেঁচে গেছে। কিন্তু দুটো খুন তো তুমি করেছো, আর এই জন্য তোমাকে ফাঁসির শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, ফার্ম হাউসের লোভে আপনি প্রথমে নীলাঞ্জনাকে খুন করেন, আর তার থেকে বাঁচার জন্য আপনি বেচারি রিধিমাকেও খুন করেন। এইসব ওই আমার ওই অপদার্থ আঙ্কেলের জন্য হয়েছে। আঙ্কেলের জন্য? এতে তার কি দোষ? উনি ওনার দলিলে এই ফার্ম হাউস আমাকে আর নীলাঞ্জনা আন্টির নামে করে দিয়েছিলেন। ওই নীলাঞ্জনা আন্টির নামে যিনি কোনোদিন ছিলেনই না। তার মানে যে মহিলাকে তুমি খুন করেছো তিনি তোমার নীলাঞ্জনা আন্টি ছিলেনই না? না, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তো এই হীরাকে জিজ্ঞেস করুন, ওর বন্ধু। হীরা দেবী এ কি সত্যি বলছে? হ্যাঁ স্যার, এই সত্যি কথা বলছে। আমি ওই ফার্ম হাউসটা বিক্রি করতে চাইছিলাম, আর দলিল অনুযায়ী যতক্ষণ না নীলাঞ্জনা আন্টি ওই দলিলে সই করবেন ততক্ষণ ওই ফার্ম হাউস বিক্রি করা যেত না। তাহলে সেই ফার্ম হাউস কোনো ট্রাস্টে চলে যেত, আর নীলাঞ্জনা নামের তো কোনো আন্টি ছিলই না। তাই আমি ঠিক করেছিলাম আমি কাউকে নীলাঞ্জনা আন্টি সাজিয়ে সবার চোখে ধুলো দেব। কিন্তু আমি এটা করতে যাওয়ার আগেই কানাডা থেকে এক মহিলা এলেন, আর এসে নিজেকে নীলাঞ্জনা আন্টি বলে দাবি করলেন। আমি ওনার সঙ্গে দেখা করব ঠিক করি। আসুন 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 আসুন। তুমি আমাকে এখানে কেন ডাকলে সঞ্জীব বাবা? সঞ্জীব বাবা, ন্যাকামো করিস না, কারণ আমি জানি যে না তুই নীলাঞ্জনা আর না তুই আমার আন্টি। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, তাই তুইও সত্যি কথাটা বলে ফেল। না হলে তুমি কি করবে সঞ্জীব বাবা? কাল তুমি নিজের চোখে দেখবে যে আমি নিজেকে আসল নীলাঞ্জনা বলে প্রমাণ করব। আর বীরেন্দ্রবাবু, যিনি তোমার আঙ্কেল ছিলেন, তার প্রপার্টিতে আমারও অধিকার আছে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আমি কেস করে দেবো তোর বিরুদ্ধে, আদালতে প্রমাণ করে দেবো তুই নীলাঞ্জনা নোস। হয়তো তুমি প্রমাণ করলেও করতে পারো, কিন্তু প্রমাণ করতে করতে তোমার অনেক বছর সময় লেগে যাবে, সেটা তুমিও জানো। আর ততদিন তুমি এই ফার্ম হাউসের একটা ইটও
বিক্রি করতে পারবে না। এই আমি তোকে খুন করব। আমি একজন মহিলা বলে আমাকে দুর্বল একদম ভেবো না। গান চালাতে আমিও পারি। ওকে ওকে, চালাও 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 গুলি। আমি কিন্তু চালিয়ে দেব। চালাও না। ছাড়ো আমাকে। মেরে দেবো আমি। মেরে দেবো কিন্তু। আমি কোনোদিন ভাবিও নি ওই মহিলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর হৃদিমা, ওকে কেন মেরেছো? ও কি ক্ষতি করেছে তোমার? ও আমাকে খুন করবার সময় দেখতে পেয়েছিল, সেই জন্য আমি নিজেকে বাঁচাতে তাকেও খুন করে দিয়েছিলাম। হৃদিমা নীলাঞ্জনাকে খুন করে তুমি ফার্ম হাউসে পুঁতে দিয়েছো, আর তার উপরে তুমি টাইলস লাগিয়েছিলে যাতে কেউ জানতেই না পারে। কিন্তু হৃদিমা নীলাঞ্জনার কঙ্কালি তোমার বিরুদ্ধে প্রমাণ তৈরি হয়েছে। এবার তোমাকে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না।